আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু শেয়ার করতে চাই। বলতে পারেন আমাদের জীবনধারা সম্পর্কে আধুনিকতার সাথে, সাথে আমরা কি কিছু হারিয়ে ফেলছি? আমরা যদি চিন্তা করি আমাদের শৈশবটা কেমন ছিল? ৪ দেয়ালের মধ্যে বাঁধা নয়, মাঠে, ঘাটে, প্রান্তরে খেলাধুলা, পড়াশোনা, সবার সাথে বন্ধন, যৌথ পরিবার, আত্মীয়স্বজন, আশেপাশের সবাই, প্রতিবেশী, খেলাধুলা, চমৎকার একটা এনভায়রনমেন্টের মধ্য দিয়ে আমরা বলতে পারি যে আমরা বড় হয়ে এসেছি। এখন যদি বলি আমরা আধুনিকতার সাথে কি পেয়েছি? হ্যাঁ, অনেক ভালো দিক পেয়েছি। সাথে এসেছে ব্যক্তিকেন্দ্রিক জীবন, ৪ দেয়ালের মধ্যে বেড়ে ওঠা এবং সেই সাথে আমাদের খেলাধুলা, আমাদের যে বিকাশ ছিল, সবার সাথে যে বন্ধন ছিল সেটা অনেকটাই কমে এসছে। আমরা আমাদের বাচ্চাদেরকে কি দিতে পেরেছি? বলতে গেলে অনেকটাই বন্ধ, যেটাকে বললাম আরকি, বন্ধ দরজা ঘরবাড়ির মধ্যে বেড়ে ওঠা একটা শৈশব। আমাদেরকে খেলাধুলা শিখতে হলেও বাইরে যেতে হয়, একাডেমিতে ভর্তি হতে হয়। কোনো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, গান, নাচ প্রত্যেকটার জন্য যেতে হয় অনেক, অনেক দূরে, সময় নষ্ট করে। যেটা হয়তো একসময় আমরা খুব সহজেই শিখে ফেলতে পারতাম। সেই সাথে চলে এসেছে গেজেট নির্ভরতা। আমরা ব্যক্তিকেন্দ্রিক মি টাইম, বাবা-মার অনেক দায়িত্ব, পরিবারের কম মানুষ থাকা, এই সব কিছু মিলেই আমরা আমাদের শিশুদের জন্য নিজের অজান্তেই একটা অন্যরকম এনভায়রনমেন্ট তৈরি করে ফেলেছি। এখনকার বাবা-মারা প্রায় একটা সমস্যা নিয়ে আসে। আমার বাচ্চা কি অটিজমে ভুগছে? আমার বাচ্চা কি অতিরিক্ত অস্থির, চঞ্চলতা বা অন্যরকমভাবে বেড়ে উঠছে? এ বিষয়ে ছোট্ট একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি। আমি ডক্টর সারা আলম, একজন শিশু নিউরোলজিস্ট এবং শিশু বিশেষজ্ঞ। অটিজম নিয়ে অনেক কথা আমি আসলে বলবো না। যারা এই বিষয় নিয়ে নতুন করে জানতে চাচ্ছেন যে কখন আমি চিন্তা করব যে আমার বাচ্চাটার অটিজম হলো কিনা। অটিজম একটা ডিসঅর্ডার, এটা সরাসরি কোনো রোগ না, জ্বরের মতো কোনো এটা একটা রোগ না যে নাপা খেলাম ভালো হয়ে গেল, ডাক্তারের কাছে একবার গেলাম, ২ বার গেলাম, ঠিক আছে ভালো হয়ে যাবে। অটিজম একটা ডিসঅর্ডার। যদি সত্যিই থেকে থাকে আপনার বাচ্চার অটিজম, আপনাকে মানসিকভাবে অনেক অনেক শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে অনেকটা পথ। তো কখন আমরা বলবো যে আপনার বাচ্চাটার অটিজম আছে? যেহেতু আমি শিশু নিউরোলজিস্ট, আমার কাছে প্রায় এরকম বাচ্চা আসে। তো এরকম একটা বাচ্চা যখন আমাদের কাছে আসলো, রায়হান ৩ বছর বয়স ক্রস করছে। বাচ্চাটা যখন আসলো আমার কাছে, দেখা গেল যে সে ঘোরাঘুরি করছে, আশেপাশে ঘোরাঘুরি করছে। আমি যখন তাকে ডাকলাম, রায়হান তুমি এদিকে এসো, আমার কাছে এসো, বসো তো বাবা, দেখি কি হয়েছে। সে আমার সাথে কোনো রকম আই কন্ট্যাক্ট করছে না, সে আমার দিকে কোনো রকম খেয়াল করছে না। সে নিজের জগতের মতো আমার আশেপাশে যে জিনিসগুলো আছে সেটা সে ধরার চেষ্টা করতেছে, নিজের মতো লাফাচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, কোনো একটা জায়গায় নির্দিষ্টভাবে বসতেছে না। যখন আমি মাকে জিজ্ঞাসা করলাম যে মা কেন এসেছে রায়হানকে নিয়ে আমার কাছে, তখন সে বললো যে আমার বাচ্চাটা কথা বলে না। তো আমি দেখলাম ঠিকই, আসলে ও একে তো আমার সাথে কমিউনিকেট করছে না, আমার চোখে চোখে তাকাচ্ছে না, বা আমি যখন তাকে ডাকছি সে রেসপন্স করছে না। সেই সাথে সে যতক্ষণ সে আসছে, যে ৩-৪ মিনিট বা ৫ মিনিট ৬ মিনিট আমার কাছে সে আছে, সে একটি কথাও বলেনি। সে তার নিজের মতো জিনিসগুলো ধরছে, তার নিজের মতো জগতে সে চলাফেরা করতেছে। তো তখন যেটা হলো যে একটা ৩ বছরের বাচ্চা মা এটা আমাকে বলল, তখন আমি তার কাছ থেকে জানা শুরু করলাম যে মা ওর জন্মের সময় সবকিছু ঠিক ছিল কিনা, তারপর সে হাঁটাচলা ঠিক মতো শিখেছে কিনা, কথা কি সে একেবারেই বলে না, নাকি কিছু কিছু ওয়ার্ড বলে, আপনি যদি ডাকেন সে কতবার ফিরে তাকায়। বললাম মাকে যে আপনি যদি ১০ বার ডাকেন আপনার বাচ্চাকে, আপনাকে সে কতবার রেসপন্স করে, সে কি কানে শুনতে পায়? এই কথাগুলো যখন বললাম, তখন মা একটু একটু করে বলা শুরু করলো যে হ্যাঁ, আমার বাচ্চাটা তো ১৮-১৯ মাস পর্যন্ত মোটামুটি ভালোই ছিল। তখন সে ২-১টা কথাও বলতো, বাবা বা মা ডাকতো, একটু রেসপন্সও কিন্তু করতো। আস্তে আস্তে যেটা হলো, সে ১.৫-২ বছর পর থেকে আমার সাথে রেসপন্স করা কমায় দিল। তো মা বাসায় আপনার কে কে থাকে? বলে আমরা বাবা মাই থাকি, আর আমাদের সাথে আর কেউ থাকে না। বাবা সকালে চাকরিতে চলে যায়, মা হাউস ওয়াইফ ছিল, সে বাসাতেই থাকে, কিন্তু তাকে পরিবারের বাকি সবকিছুই ম্যানেজ করতে হয়। তো মা বাকি সময় বাচ্চার সাথে খেলাধুলা বা ওকে সময় দেওয়া, আমি যতটুকু পারি, আর সন্ধ্যার পরে বাবা এসে যতটুকু তাকে সময় দেয়, এই নিয়েই তাদের সংসার চলছিল। তাকে জিজ্ঞাসা করলাম যে তার খেলার উপকরণগুলো কি, বা সে কিভাবে সময় কাটায়। তো দেখা গেল যে একটা বড় একটা সময় তার কাটে স্ক্রিন টাইম নিয়ে, অর্থাৎ ওয়ান ওয়ে কমিউনিকেশন, যেটাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই। অর্থাৎ সে শুনতেছে, বাচ্চাটা শুনতেছে, দেখতেছে, নিজের মতো করে বুঝতেছে, কোনো কমিউনিকেশনের কোনো পর্যায়ে সে যাচ্ছে না। এই অবস্থায় চলতেছিল। তখন আমি মাকে বললাম, মানে জিজ্ঞাসা করতে থাকলাম একটা একটা করে বিষয়, যেটাকে আমরা বলি যে আমরা কখন সাসপেক্ট করব একটা বাচ্চার অটিজমের মতো কিছু সমস্যা আছে। যে বা যেটা সে বলছে অলরেডি আমাকে, সে একদমই তার চোখে চোখে তাকানো নাই, অর্থাৎ ১০ বার ডাকলে সে দেখা যায় ৯ বারই তার দিকে ফিরে তাকায় না, নিজের জগতে থাকে।
তারপর নিজের মতো করেই সে খেলতে থাকে, নিজের মতো করেই সে একটা নিজের জগৎ বানায় নিছে ঘরের একটা কোনায় বা ঘরের একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় সে নির্দিষ্টভাবে খেলতে পছন্দ করে। এবং তার খেলাগুলো দেখা যায় যে সবসময় স্বাভাবিক না, যেটা আমরা সবাই অনেকেই খেয়াল করবো যে বাচ্চাগুলো দেখা যায় যে গাড়ি দিয়ে যখন আমরা খেলি তখন আমরা এক ঘর থেকে আরেক ঘরে যাই গাড়ি নিয়ে, বা ওরা দেখা যায় যে গাড়িটা নিয়ে অন্যরকম ভাবে উল্টায় বসে আছে বা চাকাগুলো অকারণে ঘুরাচ্ছে, অথবা অকারণে সে ঘুরতে থাকে স্পিনিং, রোলিং, রকিং বা শরীরটাকে নাড়াইতে থাকে, অথবা কোনো ঘূর্ণন বস্তু যদি থাকে যেমন ফ্যান আছে বা কোনো কিছু ঘুরছে এটার দিকে সে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এরকম কিছু সমস্যা তার আছে। তারপর যেটা বললাম যে অন্য বাচ্চারা যদি আসে মা, তাহলে কি আপনার বাচ্চাটা তার সাথে ঠিকঠাক মতো খেলতে পারে? তো বলে না, অন্য বাচ্চারা তাদের মতো করে খেলে আর আমার বাচ্চা নিজের মতো একই জায়গায় হয় লাফাইতে থাকে অথবা ওদের মধ্যে বসে নিজের মতো করে খেলতে থাকে। অর্থাৎ দেয়া নেয়া, শেয়ারিং যে একটা ঘটনা থাকে, সেই দেয়া নেয়াটা তার মধ্য দিয়ে ঠিক মতো গড়ে উঠে নাই। তো তখন আমরা একটু অ্যালার্ট হয়ে যাই, আসলে কি বাচ্চাটা অটিজমের কোনো সমস্যা ওর মধ্যে রয়ে গেছে কিনা। এই সমস্যাগুলোর সাথে আমরা বলি যে তখন আমরা ঠিক আছে, যেহেতু বয়সটাও 3 বছর পার হয়ে গেছে এবং এই সমস্যাগুলো মা ফিল করে আসছে, তখন আমরা তাকে কি করি, এই সমস্যাগুলোর সাথে আরো কিছু জিনিস জিজ্ঞাসা করি। যেমন হচ্ছে কি আপনার বাচ্চার কি শ্রবণে কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ খুব কম শব্দে সে অনেক বেশি রেসপন্স করে কিনা, কান ধরে বসে থাকে কিনা, এটা থাকে ওদের এই ধরনের বাচ্চাগুলোর। অকারণে চিৎকার করা, অকারণে চিৎকার করতেছে, অকারণে হাসি, অকারণে কান্না, এটা আছে কিনা, তার ঘুমের সমস্যা আছে কিনা, খাবার দাবার রিলেটেড কোনো সমস্যা আছে কিনা, এগুলো আমরা সাথে সাথে ওর সাথে কথা বলে শুনে নিই। তখন আমরা বাচ্চাকে যেটা করি, সেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, সেটা হচ্ছে কি তাকে স্ক্রিনিং করি যে তার অটিজম আছে কিনা। এই জায়গাটা আমাদের বাবা মার জন্য অনেকটা ভয়ের একটা রাস্তা, যে হচ্ছে যদি অটিজম থাকে তাহলে কি করব। অটিজম থাকলে ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের যদি মনে সাহস থাকে একজন শিশু নিউরোলজিস্টকে দেখাবেন অবশ্যই এইসব সমস্যা থাকলে। তখন যেটা নেক্সট স্টেপ আমাদের হবে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করা, অর্থাৎ অটিজম আছে কিনা এটার জন্য আমাদের স্ক্রিনিং করব। এটার জন্য আমাদের বিভিন্ন রকম সাইকোলজিক্যাল টুলস থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে DSM-5 আছে, অ্যাডোজ আছে, এগুলো বিভিন্ন রকম স্ক্রিনিং টুলসের মাধ্যমে আমরা তাকে পরীক্ষা করে দেখব। সময় সাপেক্ষ একটা ব্যাপার, একটা সময় নিয়ে তাকে কথা বলা হয় সাইকোলজিস্ট যিনি থাকবেন। আর এরপর যেটা করতে হবে, তারপর সেটা শুধু অটিজম আছে এটা ইম্পর্টেন্ট না, অটিজমের মাত্রাটা কতটুকু এটাও আমাদেরকে বের করতে হবে। এটা কি মাইল্ড, এটা কি মডারেট, নাকি এটা সিভিয়ার। কারণ আমরা যখন বাচ্চাটাকে এরপরে যখন আমরা ম্যানেজমেন্ট শুরু করব তখন আমাদের এই ক্যাটাগরিগুলো দরকার হয়। এরপর আসলে জার্নিটা শুরু হয় বাবা মার জন্য। স্ট্রাগলিংটা একটা বিশাল বড় স্ট্রাগলিং পিরিয়ড চলে আসে বাবা মার জন্য। এটা মানতে অনেক সময় নেয়, না আমার বাচ্চা বোধহয় ঠিক আছে, যেটাকে আমরা বলি ডিনায়াল ফেজ। মা বাবার একটা অংশ যায় যে এটাই মেনে নিতে যে বাচ্চাটা কি অটিজম আছে নাকি অটিজম নেই। সেক্ষেত্রে আমি বাবা মার ক্ষেত্রে অবশ্যই বলবো যে অটিজম, আমি আগেই বলছি যে এটা এমন একটা রোগ না যে হচ্ছে আপনি ওষুধ খাবেন ভালো হয়ে যাবেন। ওষুধের রোল খুব কম। একজন নিউরোলজিস্ট হিসাবে আমার কাজ যেমন আছে সেটা একটা অংশ মাত্র। একজন সাইকোলজিস্ট এটাকে শুধু মাত্রাটাকে নির্ধারণ করে দিবে। এরপর একটা অংশ আছে, বিশাল অংশ, যেটাকে আমরা বলি বাবা মার অংশ। তাদের পার্টিসিপেশন, তাদেরকে এই বিষয়ে নলেজ গ্যাদার করা, তাকে এই বিষয়ে রুটিন সেট করা এবং আলটিমেটলি একটা লম্বা পথ চলা, সেটা হচ্ছে বাচ্চাটাকে স্বাভাবিক অবস্থায় কতটুকু আনা যায়। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি আপনাকে যে সাহায্য করবে সেটা হচ্ছে আমাদের থেরাপি, যেটাকে আমরা বলি। তার কথা বলার জন্য স্পিচ থেরাপি লাগবে, তাকে বিভিন্ন রকম দক্ষতা অর্জনের জন্য তাকে অকুপেশন থেরাপি লাগবে। যেহেতু আমরা জানি অটিজমের বাচ্চার সাথে সেন্সরি একটা ইস্যু সবসময় থেকে যায়, এজন্য তাকে সেন্সরি স্টিমুলেশন, কগনিটিভ স্টিমুলেশন রিলেটেড থেরাপিগুলো লাগবে। এটাও ডিপেন্ড করবে যে আপনার রোগের মাত্রাটা কতটুকু সেটার উপরে, অর্থাৎ মধ্যম নাকি আপনার তার চেয়ে বেশি, মাইল্ড, মডারেট, এটার উপর ভিত্তি করে তাকে থেরাপির ক্যাটাগরিগুলো ঠিক করা হবে। এবং সেই সাথে মাকে আমরা শিখিয়ে দিব বাড়িতে তার সাথে কি কি করতে হবে। শুধু মা না, মা বাবা এবং পরিবারের সবাই মিলে যদি চেষ্টা করে, সবার যদি অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে, আমরা মোটামুটি দেখেছি যে এই অংশগুলো থেকে আমরা অনেকখানি বের হয়ে আসতে পারি। অটিজমের যে সমস্যাগুলো থাকে, দেখা যায় যে মাইল্ড যে বাচ্চাগুলো থাকে, এই বাচ্চাগুলো একদম পুরোপুরি 100% যে তাদের মধ্যে কোনো সমস্যাই আর পরবর্তীতে ধরা যায় না। মডারেট এবং সিভিয়ার ক্ষেত্রে আমাদেরকে আর একটু কষ্ট করে পথ চলার রাস্তাটাকে একটু কঠিন হয়, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করলে অবশ্যই 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 আমরা সাকসেসফুল হব। তো সেক্ষেত্রে আমি বাবা মার কাছে বলতে চাই যে আপনি যদি কখনো খেয়াল করেন যে বাচ্চাটা একটু অন্যরকম বিহেভ করছে, বাচ্চাটা অন্যদের সাথে মিশতে চাচ্ছে না, একা একা থাকতে চাচ্ছে, বাচ্চাটা স্বাভাবিকভাবে যে সোশ্যাল কমিউনিকেশনটা এটা গড়ে উঠতেছে না, সেক্ষেত্রে আমি বলবো না অটিজম আছে, এখনই আপনি ধরে নেন অটিজম আছে। সেক্ষেত্রে একজন শিশু নিউরোলজিস্টকে অবশ্যই দেখাবেন এবং সেক্ষেত্রে শিশু নিউরোলজিস্ট সহ একজন সাইকোলজিস্টের সহায়তায় রোগটা কি সেটা ধরতে হবে এবং তারপরেই আমাদেরকে এর ম্যানেজমেন্টের জন্য এগিয়ে যেতে হবে।
ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে।